তো আমরা দেখতে পেয়েছি যে আম জামাতের নিজস্ব একটি ভোট ব্যাংক আছে। আম আমি ধরে নিচ্ছি এই সংখ্যাটা অবশ্যই 8.62 যেটা 96 এ পেয়েছে সেরকম নয়। এবং বিএনপিরও একটি নির্দিষ্ট ভোট ব্যাংক আছে। সেটি অবশ্যই 33 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ পপুলার ভোট নয়। কিন্তু তারপরেও আমাদের অ্যানালাইসিসের স্বার্থে আমরা ধরে নিচ্ছি যে বিএনপির যে পপুলার ভোট সেটা স্টিল ডমিনেট টু জামাতের পপুলার ভোট। এই যে লয়ালিস্ট ভোটাররা, এই লয়ালিস্ট ভোটাররা কি সবসময় তাদের পছন্দের দলগুলোকে ভোট দিবে? আমরা দেখি জামাতের লয়ালিস্ট ভোটাররা আসলে তাদের ভোট কেটে নেওয়া সম্ভব কিনা। তারা কি সুইং করবে? আপনারা সবাই জানেন জামাত একটি ভেরি স্ট্রং ক্যাডার বেসড সুশৃঙ্খল এবং কর্মী ডমিনেটিং বা কর্মী বান্ধব একটি রাজনৈতিক দল। অর্থাৎ জামাতের কর্মীরা একটা ভোটে একটা বড় ভূমিকা পালন করে। অর্থাৎ তাদের লয়ালটি টু দ্য পার্টি ইজ এক্সট্রিম হাই দেন এনি আদার এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। তো জামাতের যে লয়াল ভোট এটা কেটে নিয়ে আসা এটি ভেরি ডিফিকাল্ট ফর এনি আদার পার্টি। অর্থাৎ জামাত তার যেই লয়ালিস্ট ভোটারদেরকে সে কিন্তু ধরে রাখতে পারবে এবং সেই ভোটটা সুইং করে বিএনপির কাছে চলে যাবে এটা আশা করা যায় না। হ্যাঁ, এটা ঠিক। আম এই স্বৈরাচারী শাসন আমলে জামাত বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছে এবং এই ধারাবাহিকতায় জামাত থেকে দুটো গ্রুপ, জামাত ইসলাম থেকে দুটো গ্রুপ বের হয়ে দুটো রাজনৈতিক দল গঠন করে। একটি হচ্ছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, এবং অপর রাজনৈতিক দলটির নাম সম্ভবত আপ বাংলাদেশ। বাট এই ভোটগুলো আসলে জামাত থেকে বের হয়ে গেলেও এই 12ই ফেব্রুয়ারির যে নির্বাচনটি হতে যাচ্ছে তারা আবার ঐক্যবদ্ধভাবে নির্বাচন করছেন। অর্থাৎ এই এবি পার্টি এবং আপ বাংলাদেশের ভোটের যেই চলে যাওয়াটা আবার সেই ভোটগুলো জামাতের বাক্স এসেই পড়বে, কেননা তারা এখন একই জোটের অন্তর্ভুক্ত হয়ে রাজনীতি করছে। তাহলে জামাতের ভোট বিএনপির পক্ষে পাওয়াটা ইটস এ নাইটমেয়ার, ইটস নট পসিবল। এখন আমরা দেখি বিএনপির যে লয়ালিস্ট ভোটার হিউজ নাম্বার অফ চাঙ্ক, এটা কি জামাতের দিকে সুইচ করতে পারে? আমরা যদি বিএনপির রাজনীতির অবস্থানটা দেখি, আসলে বিএনপি হচ্ছে একটা বিগ আমব্রেলা, অনেক বড় আমব্রেলা, যেখানে অনেক রকমের লোক, মত এবং ভোটার তারা এসে জড়ো হয়। তো 91 থেকে পরবর্তী সময়ে বাংলাদেশে যেহেতু দুটো বড় পলিটিক্যাল পার্টি এক্সিস্ট করত, একটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের নামে আহ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যানারে বিএনপি। তো বাংলাদেশের আওয়ামী লীগের প্রতি বিরক্ত, তাদের কর্মকাণ্ডের প্রতি আম, অনেক বেশি বিরহভাজন অনেক মানুষ বাংলাদেশে আছে এবং তাদের অংশটা কিন্তু আওয়ামী বিরোধী অন্য কোনো প্ল্যাটফর্ম না থাকায় তারা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের ভোটটি প্রদান করতেন। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এখন আর পলিটিক্সে এক্সিস্ট করে না। এরকম একটা পরিস্থিতিতে এই যে একটি বড় ভোটের অংশ, অর্থাৎ যারা আওয়ামী বিরোধী ভোটার, তাদের একটা বড় অংশ জামাতের দিকে সুইচ করতে পারে এবং এটার পার্সেন্টেজ কত এটা আমরা জানি না। হয়তোবা এই নির্বাচনের পরে আমরা সেটা অনুভব করতে পারবো। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত এই অংশটা অজ্ঞাত। তবে এটা ধরে নেওয়া যায় এই অংশটা অনেক বেশি অংশ নয়, কেননা আওয়ামী বিরোধী না হলেও তারা দীর্ঘদিন একটি রাজনৈতিক দলকে ক্রমাগত ভোট দিতে দিতে এই রাজনৈতিক দলটি তাদের রাজনৈতিক দলে পরিণত হয়েছে। অর্থাৎ বিএনপির প্রতি লয়ালিটি তৈরি হয়েছে, অর্থাৎ এই দলকেই তারা ভোট দিবে। এখন দ্বিতীয় প্যারামিটারটা আমরা দেখতে পারি, এটা কি হতে পারে। ভোটের রাজনীতিতে এটা খুব ভালোভাবে কাজ করে। অর্থাৎ আপনার যদি আমরা যদি ভোটটাকে একটা সকার টুর্নামেন্টের মতো মনে করি, ওয়ার্ল্ড কাপ সকার, ওকে, আপনি সবসময় দেখবেন যে অবশ্যই আফ্রিকা থেকে উঠে আসা কোনো সিয়েরা লিওন অবশ্যই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারে না। পারে না কেন? পারে না কারণ আফ্রিকায় আসলে অনেকগুলো ভালো প্লেয়ার থাকে না। হয়তো বা একটি দলে দেখবেন দুজন বড় স্টার আছে, ওকে, যেমন মোহাম্মদ সালাহ অথবা সাদিও মানে, আম, যেমন এরকম আরো অনেক ছিল, জর্জ উইয়াল লাইবেরিয়ার জন্য খেলতেন, কিন্তু ওয়ার্ল্ড কাপে কোনোদিন কোয়ালিফাই করেছেন কিনা আমি জানি না।
কিন্তু ব্যাপারটা কি, মানে আপনাকে এক ঝাঁক স্টার লাগবে আপনার দলে আপনি যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চান। যদি আমরা কম্পেয়ার করি 1998 এর ওয়ার্ল্ড কাপের সাথে, 1988 এর ওয়ার্ল্ড কাপে কখনোই বিশ্বকাপ জয় করেনি এরকম একটা দলের নাম ছিল ফ্রান্স। কিন্তু ফ্রান্সে কিন্তু এক ঝাঁক তারকা প্লেয়ার ছিল। জিনেদিন জিদান ছিল, সেখানে দেশ চ্যাম্প ছিল, সেখানে আম ছিল হচ্ছে লরেন ব্ল্যাঙ্ক, মার্শাল দেসাই। এরা কিন্তু সবাই ইউরোপিয়ান লিগে তখন কিন্তু একজন প্রতিষ্ঠিত স্টার। অর্থাৎ অনেকগুলো স্টার যদি আপনার দলে থাকে, তাহলে আপনি সে খেলায় হোক, সে নির্বাচনে হোক, আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। এখন আমরা দেখি এই পলিটিক্যাল স্টার আসলে এই দুই রাজনৈতিক দলের কে কেমন অর্জন করেছেন। আমরা যদি দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন হয় রাজনীতি করেছেন, দেশ পরিচালনা করেছেন, তাদের দলে অনেক সাবেক মন্ত্রী আছেন, তো তাদের স্টারও আছে অনেক। আমরা এক্ষেত্রে নাম উল্লেখ করতে পারি, যেমন বিএনপির যিনি এই মুহূর্তে চেয়ারম্যান আছেন, জনাব তারেক রহমান। তিনি রাজনৈতিক কারণেই বাংলাদেশের এই মুহূর্তে সুপারস্টার, বলতে পারেন বাংলাদেশ দলের ম্যারাডোনা, বিএনপির ম্যারাডোনা। আহ, এই ম্যারাডোনার আন্ডার অনেক ভালো ভালো প্লেয়ারও আছে, যেমন যদি আপনি বলেন পলিটিক্যাল স্টার, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, আম, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব, ভেটারেন পলিটিশিয়ান, তারপরে মেজর হাফিজউদ্দিন আহমেদ। আপনি এরকম নাম বলে শেষ করতে পারবেন না, মানে অনেক স্টারের ভরপুর, এবং তার প্রত্যেকেই তাদের নিজের নির্বাচনী এলাকাতে যথেষ্ট জনপ্রিয়, এবং তাদের নিজের জেলাতেও তারা অনেক জনপ্রিয়। অর্থাৎ তাদের নির্বাচনী এলাকার বাইরেও তাদের জেলায় যে আসনগুলো আছে সেখানেও তাদের একটি প্রভাব আছে। এটা একটা বড় রাজনীতি, ভোটের রাজনীতিতে নিয়ামক ভূমিকা পালন করে। এখন আমরা দেখি জামাত ইসলামে এরকম কোনো পলিটিক্যাল স্টার, অর্থাৎ স্টার প্লেয়ার আছেন কিনা। জামাতের উপর থেকে অনেক ঝড়ঝাপটা গেছে, তাদের অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব আসলে এখন আর দুনিয়ায় নেই। কিন্তু যারা অবশিষ্ট আছেন, যারা এই মুহূর্তে রাজনীতি করছেন, তাদের মধ্যে তাদের যিনি ক্যাপ্টেন, অর্থাৎ ডক্টর শফিক, তিনি আসলে বাংলাদেশে তেমন কোনো পরিচিত রাজনীতিমুখ ছিলেন না। ৫ই আগস্ট পূর্ববর্তী সময়ে ডক্টর শফিকুর রহমানের নাম খুব বেশি রাজনীতি মহলে শোনা যেত না। অর্থাৎ তিনি আসলে একটি নতুন খেলার মাঠে বা রাজনীতির মাঠে চলে আসে একটি তারকা। তার ব্যাপারে মানুষ জানতে পেরেছে ৫ই আগস্ট পরবর্তী সময়ে। তারপরে সে তার দলের ম্যারাডোনা, তাকে আমাদের কনসিডার করতে হবে, তার একটা প্রভাব অবশ্যই রাজনীতিতে থাকবে। তার বাইরে আমরা যদি দেখি জামাত ইসলামে আরও কিছু স্টার আছেন, যেমন আবদুল্লাহ আবু তাহের। উনি একবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত এমপি হয়েছিলেন, এবং তার একটা প্রভাব রাজনীতিতে আছে। মিয়া গোলাম পরোয়ার, তিনি একবার এমপি হয়েছিলেন। এটিএম আজাহার, তার একটা প্রভাব আছে। তাদেরকে আমরা স্টার বলতে পারি তাদের রাজনীতিতে। তারপরে চিটাগংয়ের শাহজাহান চৌধুরী, এরা তাদের পলিটিক্যাল স্টার। কিন্তু আমরা যদি দেখি এপাশের স্টার এবং এপাশের স্টার, আপনারা বুঝতে পারছেন আসলে কোন পাশের স্টাররা ডমিনেট করছে। অর্থাৎ ভোটের রাজনীতিতে বিএনপি কিন্তু এই স্টার পলিটিশিয়ানের কারণে অঞ্চলভিত্তিক ডমিনেন্সে তারা কিন্তু এগিয়ে থাকবেন নিঃসন্দেহে এপাশের তুলনায়। এখন আরেকটি খুব ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা তো দেখলাম বিএনপি এবং জামাত এবং বিএনপি বেসিক্যালি তাদের রাজনৈতিক স্ট্রং হোল্ড জিওগ্রাফি ওয়াইজ, এবং তাদের স্টার পলিটিশিয়ানদের ইনফ্লুয়েন্স ওয়াইজ। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি নির্বাচনে, অর্থাৎ 91, 96 এবং 2001-এ পতিত স্বৈরাচার বাংলাদেশ আওয়ামী লীগ, তারা কিন্তু একটি বিশাল ভোটের অংশ দখল করে রাখত। অর্থাৎ বাংলাদেশে একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটার আওয়ামী লীগকে পছন্দ করত। সেই অবস্থাটা হয়তো এখন নেই। আম, তারা পলাতক রাজনৈতিক দল, নিষিদ্ধ রাজনৈতিক দল, তাদের কোনো নেতা মাঠে ময়দানে উপস্থিত নেই, কিন্তু ভোটাররা আছে। হয়তোবা ভোটারটা অনেক কমে গেছে, কিন্তু যেটুকুনি কমে যাক, সেই ভোটারটা কিন্তু এক্সিস্ট করে। কেননা জুলাই অভ্যুত্থানের সময় যেই অস্বাভাবিক রকমের বল প্রয়োগ করেছিল বাংলাদেশের তৎকালীন স্বৈরাচারী শাসকবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বে, তাদের কিন্তু তাদের সাপোর্টারদের কোনো না কোনো রকমের একটা সমর্থন ছিল বলেই তারা এতটা অ্যাগ্রেসিভ কাজগুলো করতে পারছিলেন। তো সেই ভোটাররা হয়তো অনুতপ্ত, কিন্তু তারা তো ভোট দিবে।
এই ভোটাররা আসলে কাদেরকে ভোট দিবে যদি তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়? আমরা দেখে নিই আসলে আওয়ামী লীগের প্রতি অনুগত যে ভোটাররা আছেন তাদের আসলে পলিটিক্যাল ইমোশন পয়েন্ট আসলে কোনগুলো? দেখুন, আওয়ামী ভোটারদের ইমোশন পয়েন্ট অর্থাৎ পলিটিক্যাল ইমোশন তাদের যেখানে কাজ করে, সেখানে তাদের একটি ইভেন্ট এবং একটি ক্যারেক্টার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ইভেন্টটি হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ ১৯৭১ সালে আমরা যে রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে, এটি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমাদের আত্মপরিচয় তৈরি করেছি, সেই মহান মুক্তিযুদ্ধ। বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি দেশপ্রেমিক মানুষ মুক্তিযুদ্ধের প্রতি ইমোশনাল। কিন্তু তারা তো অলরেডি ভোটার, তারা তো ভোট দিবে। তারা তার মতো করে সিদ্ধান্ত নেবে। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে তার তো দল নেই। তো তাকে তো ভোট দিতে হবে যদি সে দেয়। তো আমরা দেখতে পাচ্ছি যে জুলাই পরবর্তী সময় বাংলাদেশ জামাত ইসলামী কোনো একটা আজীব কারণে তারা তাদের পূর্ববর্তী রাজনীতিবিদদেরকে ডিফেন্ড করতে গিয়ে ১৯৭১ সালের ভূমিকাকে তারা ৭১কে বারবার টেনে নিয়ে এসছে রাজনৈতিক ময়দানে, এবং আমি বলতে পারি তাদের একটা রাজনৈতিক প্রজেক্টে তারা হাত দেয়, যে প্রজেক্টের মাধ্যমে তারা জুলাইকে মহিমান্বিত করতে গিয়ে ৭১কে তারা ছোট করা শুরু করে। এটা হচ্ছে পাবলিক পারসেপশন। এই পারসেপশন আমার মধ্যেও আছে, হয়তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের অনেকের মধ্যেই আছে। তো এই পারসেপশন তৈরি করতে গিয়ে তারা যেটা করেন, তারা তাদের টকশো সুপারস্টারদেরকে টকশোতে পাঠান। তাদের যারা লেখালেখি করেন তারা ফেসবুকে এবং অন্যান্য জায়গায় তারা সেখানে লেখালেখি করেন, এবং তারা মাঠে ময়দানে এরকম একটা আবহ তৈরি করা শুরু করেন যাতে মানুষের মনে একটা ধারণা জন্ম নেয় যে জামাত আসলে ৭১কে ওন করে না, এবং জামাত আসলে ৭১-এ তাদের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটার ব্যাপারে তারা আসলে খুব একটা সিনসিয়ার নয়। এটা আমরা দেখতে পাই বিভিন্ন টক শো স্টারের মধ্যে। তারা মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কথা বলেন। এটা বিতর্কিত সংখ্যা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আলোচনায় যাব কেন? তারপরে বিভিন্ন পলিটিক্যাল ইভেন্টগুলো নিয়ে তারা আলোচনা করেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের জোশ, জজবা যেভাবে টক শোতে শো করেন, এটা অনেককেই আহত করে। তাদের আহতটা হয়তোবা আমার এই অ্যানালাইসিসের জন্য আমি ব্যবহার করব না। কেননা তারা অলরেডি কারো না কাউকে ভোট দিবেন। কিন্তু আওয়ামী লীগের জন্য এটি একটি ইমোশনাল স্ট্যান্ড পয়েন্ট। অর্থাৎ তারা জামাতের এই ভূমিকাটিকে কোনোভাবেই পছন্দ করবে না। এখন প্রশ্ন হলো, জামাতের ভূমিকা পছন্দ করলো না, তাদের লাভটা কি জামাতের? কারণ তারা তো আসলে বিএনপিকেও পছন্দ করবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে, পৃথিবীর যে কোনো রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমি এখানে একটা খেলার উদাহরণ নিয়ে আসতে পারি। মনে করুন যারা বাংলাদেশে আর্জেন্টিনাকে সমর্থন করেন, তারা কিন্তু ব্রাজিলের কোনো ভালো প্লেয়ারকে ভালো বলতে নারাজ, এবং তারা তাকে নিয়ে যত রকমের ট্রোল করার তারা করেন। সেম ঘটনাটা ঘটে যারা রোনাল্ডোকে পছন্দ করেন অথবা ব্রাজিলকে সাপোর্ট করেন, তারা কিন্তু মেসিকে কিন্তু একদম মেঠো মেঠো ফুটবল প্লেয়ারেও পরিণত করে দিতে আলোচনার মাধ্যমে বা টেবিলে তারা কিন্তু দ্বিধা করেন না। মানে অপোনেন্ট দলের যে কি ক্যারেক্টারটাকে তারা কিন্তু হিউমিলিয়েট করবার জন্য মুখিয়ে থাকে। তো রাজনীতিতে এটা ঘটে। যেহেতু আওয়ামী লীগের দীর্ঘদিনের পলিটিক্যাল অপোনেন্ট ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো আওয়ামী সমর্থকদের কাছে একটি বাজে রাজনৈতিক চরিত্র ছিল বেগম খালেদা জিয়া। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। বেগম খালেদা জিয়াকে তারা যতটা অপছন্দ করে, তার থেকেও তারা অপছন্দ করত বাংলাদেশে বর্তমান জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারম্যান, অর্থাৎ জনাব তারেক রহমানকে। তো ৫ই আগস্ট পরবর্তী সময় জামাত যদি ১৯৭১ সালের এই বিষয়গুলোতে অংশগ্রহণ না করতেন, তারা যদি খুবই টেকনিক্যালি এই বিষয়গুলো থেকে তারা বেরিয়ে আসতেন, রাজনীতির প্রজ্ঞার পরিচয় দিতেন, আমার এটা ধারণা এবং আমার এটা অ্যানালাইসিস, তাহলে যে ঘটনাটা ঘটতো, জামাত যদি মাঠ পর্যায়ে তাদের রাজনীতিটা জোরদার করতেন এবং বিভিন্ন এলাকার আওয়ামী ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যেতেন, যেহেতু তারা বিএনপিকে পছন্দ করে না, যেহেতু তারা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে অত্যন্ত পছন্দ করেন, তারা বাই ডিফল্ট জামাত ইসলামকে ভোটটা দিয়ে দিত। তাদের ভোটটা জামাত ইসলামের বাক্সে পড়তো। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি লয়াল ভোট এবং জামাতের ভোট, এই দুটো এক হয়ে আওয়ামী লীগের ভোট দুটো এক হয়ে একটা বড় ভোটের সংখ্যা তৈরি করতো। কিন্তু জামাত
একটি পলিটিক্যাল মিস্টেক করেছে আমার দৃষ্টিতে। তারা ৭১কে টেনে নিয়ে এসছে এবং রাজনীতিতে বারংবার ব্যবহার করার মাধ্যমে এই পারসেপশনটা সারা বাংলাদেশে, বিশেষ করে আওয়ামী লীগের ভোটারের মধ্যে তৈরি করেছে যে এরা ৭১কে ওন করে না এবং আওয়ামী লীগের ইমোশনাল পলিটিক্যাল ইমোশনাল পয়েন্ট তারা অর্জন করতে ব্যর্থ হন এবং তাদের ভোটটা আসলে তারা অর্জন করতে পারবে না। এটি একটি কারণ। দ্বিতীয় যে কারণটি, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের আরেকটি দেবতুল্য চরিত্র আছে। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের এই পলিটিক্যাল ইভেন্টের পাশাপাশি একজন রাজনৈতিক চরিত্রকে তাদের রাজনৈতিক আইডেন্টিটির আইকন মনে করেন। তার নাম হচ্ছেন মরহুম শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে তারা পলিটিক্যালি এতটাই হাই স্টিম ফিল করেন যে শেখ মুজিবুর রহমানের ব্যাপারে তাদের ইমোশন আসলে স্কাই হাই। তো আমরা পরে কি দেখতে পেলাম? ঠিক সেম ঘটনা জামাত এবং জামাতের যারা বর্তমান রাজনৈতিক সঙ্গী, অর্থাৎ জুলাই পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কিছু ছাত্রনেতা এবং আরও অনেক তরুণদেরকে নিয়ে এটি রাজনৈতিক দল গঠন করে, যার নাম হচ্ছে বাংলাদেশ সিটিজেন পার্টি, এনসি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি। এবং এই সিটিজেন পার্টি এবং জামাত তারা কখনো কখনো শেখ মুজিবুর রহমানের চরিত্রটাকে নিয়ে আলোচনা এবং তাকে সমালোচনা এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেটা আসলে আওয়ামী লীগের ইমোশনে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। এর সাথে আবার যুক্ত হয় আরেকটি ঘটনা, অর্থাৎ এনসিপি এবং জামাত ইসলাম যৌথ উদ্যোগে তারা শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত যে বাসস্থানটি বাংলাদেশের রাজনীতিতেও বেশ কিছু জায়গায় বেশ কিছু ইভেন্টের সাথে জড়িত, সেই বাসভবনটিকে তারা গুড়িয়ে দেন। একদম বিশাল জনগোষ্ঠীকে মব আকারে নিয়ে সে বাসভবনটিকে সরকারের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে বসে ভবনটিকে গুড়িয়ে দেন। এর মাধ্যমে আওয়ামী লীগের যে ড্যামেজ হলো ইমোশনের, বলতে পারেন ইমোশনাল ড্যামেজ সংঘটিত হলো আওয়ামী লীগ ভোটারদের, এই ড্যামেজ কিন্তু আর রিপেয়ার করা সম্ভব নয়। তো এখানে বিএনপিকে আমি একটু বলবো যে তাদেরকে তাদের পলিটিক্যাল প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, তার জন্য তাদের অনেক সমর্থক তাদের উপরে একটু বিরক্ত, অথবা তারা এই জিনিসটাকে একটা গ্রুপ পছন্দ করেননি। হয়তোবা এরকম একটা ছোট মাইনর নাম্বার হয়তোবা বিএনপির যে লয়ালিস্ট ভোটাররা এই ঘটনাগুলোর কারণে সরে আসতে পারে জামাতের দিকে, আবার নাও পারে। ঘটনাটা হচ্ছে যখনই জামাত 71কে ডেমোনাইজ করার প্রজেক্ট হাত দিল এবং ছোট করা শুরু করলো, কথা বলা শুরু করলো এবং একটা আবহ তৈরি করা শুরু করলো যে 24-এর দ্বারা ৭১ আসলে ঢেকে গেছে, তখনই বিএনপি প্রতিবাদ করেছে রাজনৈতিকভাবে, টক শোতে, তাদের ইনফ্লুয়েন্সাররা ফেসবুকের লেখার মধ্যে, পত্রিকার আর্টিকেল পাবলিকেশনের মধ্যে। তো এটা একটা আওয়ামী লীগের ভোটারদের কাছে অবচেতনভাবে হলেও একটা সিগন্যাল গিয়েছে যে না, 71কে ডিফেন্ড করার জন্য অ্যাটলিস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে। এবং সবচেয়ে যে ভালো পলিটিক্যাল স্ট্যান্ডটা ছিল বিএনপির ক্ষেত্রে আমি বলতে পারি, যখন একটি মব সৃষ্টি করে ৭১ 70 32 নাম্বারকে ভেঙে ফেলার কাজটি সম্পন্ন করা হচ্ছিল, তখন বিএনপি পার্টিগতভাবে একটি স্টেটমেন্ট দেয় এবং সেখানে তারা বলে এই কাজটিকে তারা সমর্থন করছে না এবং এর মাধ্যমে বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্রীয় প্রতিপক্ষ অর্থাৎ ভারতকে পলিটিক্যাল সুবিধা দেওয়া হচ্ছে এবং এই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। তাদের এই স্ট্যান্ডটি কোনো না কোনোভাবে এই যে আওয়ামী ভোটারদের সাইকোলজিক্যাল বা বলতে পারেন ইমোশনাল ড্যামেজ, এই ড্যামেজে কিছুটা মলম লাগানোর মতো অবস্থা হলো। এবং তারা যদি কোনো কারণে ভোট কেন্দ্রে যায় এবং তারা যদি ভোট দিতে পারে এবং বিএনপির তৃণমূল যদি তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করে, আমার অ্যানালাইসিস বলছে তারা এবার বিএনপির পক্ষে তাদের ভোট প্রদান করবে। অর্থাৎ এই যে একটি বিশাল নাম্বারের ভোটার, তাদের কিছু অংশও যদি ভোট কেন্দ্রে যায় তাহলে বিএনপির পক্ষে ভোট আরও বেড়ে যাবে। এর সাথে আমি আরেকটা প্যারামিটার অ্যাড করতে চাচ্ছি। তার অর্থ আমরা দেখতে পাচ্ছি এখনো বিএনপির ভোটের বেশি নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন তাদের পপুলার ভোট স্টিল হাই, পলিটিক্যাল স্টারসের ছড়াছড়ি এবং তারা উল্লেখ করছে যারা যে আওয়ামী ভোটার, সে আওয়ামী ভোটারের একটা ভোট পাওয়ার একটা পোটেনশিয়ালিটি তৈরি হচ্ছে।
এর সাথে একটা সার্টেন ভোটার বিএনপির সাথে যুক্ত হবে, যেটা আমার বিশ্বাস। সেটি হচ্ছে বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠীর বাইরেও আরও কয়েকটি ধর্মাবলম্বী মানুষ সম্প্রদায় বাংলাদেশে বসবাস করেন। অনেকে এখানে তাদেরকে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে উল্লেখ করতে চান। আমি মনে করি এই টার্মটা বাংলাদেশে আর ব্যবহার করা উচিত নয়। প্রতিটি বাংলাদেশী আসলে বাংলাদেশী। আম তারপরেও আলোচনার সুবিধার্থে কখনো, কখনো আমার মুখ থেকে এই শব্দটি বের হয়ে আসতে পারে। এটা হচ্ছে জাস্ট ঘটনাটাকে এক্সপ্লেইন করার জন্য। তো এরকম ধর্মাবলম্বী এবং নৃগোষ্ঠী তারা এবার ভোট কেন্দ্রে উপস্থিত হবে এবং তারা উপস্থিত হবে আসলে সারভাইভিং ইনস্টিংক্ট থেকে। এবং বাই ডিফল্ট তারা ধরে নিচ্ছে যে বাংলাদেশে যদি একটি ইসলাম কেন্দ্রিক রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে তাদের সিকিউরিটি ভালনারেবল হবে এবং তারা এই চান্সটি কখনোই নিতে চাবেন না। অর্থাৎ তাদের যে 8-19% হোয়াট এভার দ্য এক্সিস্টিং ভোটার আছে তারা কিন্তু যদি ভোট কেন্দ্রে যায়, এবং আমার বিশ্বাস তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তারা কিন্তু তাদের ভোটগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রদান করবেন। তো এখানে জামাত আসলে এই ধর্মাবলম্বীদের ভোটটা পেতেও হয়তো বা ব্যর্থ হচ্ছে। তো এর বাইরে আর কারা আছে? এর বাইরে আসলে এক ধরনের ভোটার থাকবে, তাদেরকে আমরা বলতে পারি সুইং ভোটার। এই সুইং ভোটার আসলে কখনো কোথাও ভোট দেওয়ার জন্য মাইন্ডসেট করা থাকে না, কোনো প্রিডিফাইন্ড মাইন্ডসেট থাকে না যে অমুককে ভোট দিব তমুককে ভোট দিব। এই সুইং ভোটাররা অনেকগুলো প্যারামিটারকে বিবেচনা করে তারা আসলে ভোট দেয়। তো বিভিন্ন ঘটনা হতে পারে, বাট তার মধ্যে একটি হচ্ছে একদম সার্টেন, সেটা হচ্ছে সুযোগ সুবিধা। কোনো একটা এলাকার লোক সুইং ভোটার, তারা চাচ্ছে যে তার এলাকা থেকে একটা ব্রিজ হলে সে ঢাকা শহরে তাড়াতাড়ি আসতে পারবে। এই ব্রিজটা যদি কোনো সরকার প্রতিজ্ঞা করে তাদের নির্বাচনী ইস্তেহারে, তারা কিন্তু সে রাজনৈতিক দলটিকে ভোট দিবে। এরকম একটা ফাইন্যান্সিয়াল একটা প্রমিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সকল নাগরিকদের জন্য নিয়ে এসছে, বিশেষ করে মহিলাদের জন্য। তারা এটাকে বলতে চাচ্ছে ফ্যামিলি কার্ড। অর্থাৎ এই একটি ব্যবস্থা, কার্ডটি কোনো গুরুত্বপূর্ণ নয়, বাট ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এখানে তারা কিছু আর্থিক সহায়তা প্রদান করবে বাংলাদেশের প্রতিটি নারীকে। এটা একটা ফাইন্যান্সিয়াল পার্ক এবং এই পার্কিং আসলে অনেক ভোটারকেই তার মাইন্ড চেঞ্জ করতেও সহায়তা করবে এবং আলটিমেটলি তাদের এই প্রস্তাবগুলো এই যে বলতে পারেন সোশ্যাল সিকিউরিটি নেট বড় করার জন্য এখানে আরও অনেক নেটের মধ্যে অনেক মানুষ এসে জড়ো হবে এবং তার মধ্যে একটা বড় অংশ হবে সুইং ভোটার। প্রবাসী কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, অথবা ফ্যামিলি কার্ড বলেন, প্রতিটি কার্ডেই আসলে কোনো না কোনো আর্থিক সহায়তা আছে এবং মানুষের এই ফাইন্যান্সিয়াল বেনিফিট মানুষ অবশ্যই কনসিডার করবে ভোটের সময় এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেটা অবশ্যই বিএনপির পক্ষে যাবে।